আরে ভাই ঠকে গেলাম নাকি? এই যে ZV-200 ডিজিটাল ক্যামেরা, এটার দাম রয়েছে 14,200 টাকা, যেখানে 5K তে ভিডিও রেকর্ড করা যায়, 5K 30 FPS এও ভিডিও রেকর্ড করা যায়। ওদিকে আমার সামনে যে ক্যামেরা সেটআপে রেকর্ড হচ্ছে এটা 5 লক্ষ টাকার উপরে দাম, 6 লাখের কাছাকাছি। তো ওই ক্যামেরা সর্বোচ্চ রেকর্ড করতে পারে 4K তে, আর দেখেন 14,200 টাকার ক্যামেরা সে রেকর্ড করতে পারে 5K 30 FPS এ। ঘটনাটা কি? আবার এদিকে ডিসপ্লে ঘোরানো যায়, ব্লগিং ক্যামেরা বলছে ওরা। আমি কথা বলছিলাম এই মুহূর্তে Ezecam ZV-200 নিয়ে। হ্যাঁ, এই ক্যামেরাটা অফিসিয়াল ওয়ারেন্টি সহই আপনারা বাংলাদেশে 14,200 টাকায় কিনতে পারবেন এবং কিনতে পাবেন পিসি হাউসে। ওরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর Ezecam-এর, এবং তাদের কাছ থেকে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহই পারচেস করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক দেওয়া আছে, আসতে পরে কিনেন, আগে পুরো ভিডিও দেখেন, বুঝেন, তারপরে কিনেন। ও, আমরা যে কাজটা করব, এইটার দাম তো মাত্র 14,000 টাকা। তো 14,000 থেকে একদম 25,000 টাকা প্রাইস ব্র্যাকেটের 3টা স্মার্টফোনের সাথে আমরা এইটার ভিডিও কোয়ালিটি সাইড বাই সাইড একটু কম্পেয়ার করে দেখব, যে আসলে ওই জায়গায় একটা ক্যামেরা নিলে বরং ভালো হয় নাকি একটা মোবাইল নিলেই ভালো হয়, সেটা আপনি তখন ফাইন্ড আউট করতে পারবেন। যদিও দুই পারপাসের জিনিস, তারপরেও এখন মোবাইল ক্যামেরাতে অনেক ভালো রেকর্ডিং করা যায়, এই জন্য আমরা ওই টেস্টটা একটু করে দেখব। তো ভাইয়া, বক্স কন্টেন্ট হিসেবে আপনারা এই সমস্ত জিনিস পেয়ে যাবেন। আর এই হচ্ছে ক্যামেরাটি। ক্যামেরাটা দেখতে কিন্তু বেশ পরিচিত মনে হবে আপনাদের কাছে, মনে হবে এইরকম কোনো একটা ক্যামেরা তো আমি দেখেছি। সনির ZV সিরিজের ক্যামেরা এরকম লুকে আসে। ZV-1 যেটা ছিল ওইটা আর এইটার লুক দেখুন তফাৎ আছে কিনা, প্রায় সেম টু সেম লাগে। জাস্ট সনি ZV-1 এর সামনের লেন্সটা অনেকটা বেরিয়ে আসতে পারতো, জুম ক্যাপাবিলিটি ছিল। এটাতে আমরা শুধুমাত্র ডিজিটাল জুম দেখছি। হ্যাঁ, এখানেও সনির জিনিসপত্র আছে, এটার যে মেইন সেন্সরটা এটা আবার সনির। ফার্স্ট অফ অল, ক্যামেরাটা হাতে নিয়ে আপনি ওই লেভেলের তো প্রিমিয়াম ফিল পাবেন না, অর্থাৎ ওই যে সনি ZV-1 এর কথা বললাম, ওই লেভেলের প্রিমিয়াম ফিল পাবেন না। এটা টোটালি প্লাস্টিক বিল্ট একটা ক্যামেরা, আর একটু হ্যাঁ মনেই হয় যে এটা আসলে ওরকম 15-20 হাজার টাকার ক্যামেরাই হতে পারে, ওরকম টাইপের একটা ফিল পাওয়া যায় এর থেকে। বেশ লাইট ওয়েটের ক্যামেরা, অনলি 250 গ্রামের মতো এর ওয়েট, সুতরাং পোর্টেবিলিটির জায়গাটা একেবারেই দারুণ, বলতে পারেন একটা স্মার্টফোনের মতোই ওজন। এখনকার দিনের অনেক ফোন এর কাছাকাছি ওজন হয়ে থাকে। আর যারা ব্লগিং করতে চান তাদের জন্য এরকম লাইট ওয়েট ক্যামেরা হলে সুবিধা হয়। তবে ক্যামেরাটার হ্যান্ড গ্রিপ মোটামুটি খারাপ নয়, আপনি যখন এভাবে ধরবেন, যদিও অনেক ছোট, তারপরেও গ্রিপটা বেশ ভালো একটা ফিল দিতে পারে। এখানে যে মনিটরটা রয়েছে এটা কিন্তু রোটেটেবল, আপনারা ডিসপ্লেটাকে এভাবে রোটেট করতে পারবেন। আর একটা জিনিস দেখুন, ডিসপ্লেটা খোলার সাথে সাথে কিন্তু ক্যামেরাটা অন হয়ে যায়। এবার যদি ডিসপ্লেটাকে আমি আবার এভাবে বন্ধ করে দিই, ক্যামেরাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যে ফিচার্সগুলো আমরা আধুনিক ক্যামেরাগুলো দেখি বা একটু দামি ক্যামেরাগুলোয় পাওয়া যায় আর কি। বিল্ট ইন স্পিকার রয়েছে এখানে অনেক বড় সড়ো, যে জায়গাটাও দেখতে সনি একটা ভাইব দিচ্ছে। এর পাশাপাশি রয়েছে অন অফ বাটন, রেকর্ডিং বাটন, শাটার বাটন, এবং ডিজিটালি জুম ইন আউট করতে পারবেন এখান থেকেই। তবে আমার যা মনে হয়, ক্যামেরাটার ডিসপ্লেটা যখন আপনি রোটেট করবেন একটু যত্নশীল হওয়া উচিত হবে, অন্যথায় এটা নষ্ট হয়ে গেলে ঠিক করাটা বাংলাদেশ থেকে খুব মুশকিল হয়ে পড়বে। কিন্তু নিচের দিকটাতে ব্যাটারি রয়েছে, এখান থেকে ব্যাটারিটা খুলে চেঞ্জ করা যাবে, আর এখানেই মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 128 GB, যে জায়গাটা আমার কাছে কম মনে হয়েছে। অ্যাটলিস্ট 512 GB এরকম একটা তো দিতে পারতো, 128 GB সর্বোচ্চ আপনি এখানে ইউজ করতে পারবেন। আর একটা প্রবলেম ফেস করেছি আমি, যখন আপনি ব্যাটারিটা বের করতে চাইবেন, দেখুন এটা খুলতে গেলে খুব সহজে খুলে না আর কি, মানে জিনিসটা বেশ টাইট মনে হয়। এই জন্য আমি একটা পদ্ধতি আবিষ্কার করছি, এটাকে এদিকে ধাক্কা দিয়ে এই অংশটা যদি একটু প্রেস করা হয় তাহলে খুব সহজে এটা উঠে আসে। এবার আপনি চাইলে এখান থেকে ব্যাটারি বের করতে পারবেন, এখান থেকে মেমোরি কার্ডও বের করতে পারবেন আর কি। এই হচ্ছে বিষয়। এই পাশ থেকে লেফট সাইডে আমরা USB পোর্ট দেখব, এবং এখানে একটা HD আউটপুট পোর্ট রয়েছে, আপনি চাইলে HD আউটপুট করতে পারবেন এখান থেকে, প্লাস USB টাইপ সি পোর্ট রয়েছে এখানে। তবে এখানে যে টাইপ সি পোর্টটা রয়েছে এর মাধ্যমে আপনি কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন না। এটা কোনো কথা হলো? একে তো 3.5 mm যে একটা দেয়নি, তার উপরে আবার টাইপ সি দিয়েও রেকর্ড করা যাচ্ছে না। তার মানে এর ইন্টারনাল যে মাইক্রোফোন ওটাতে আপনার ভরসা, যেটা আসলে খুবই খারাপ কাজ করে ফেলছে, দাম যতই কম হোক, দাম যেমনই হোক না কেন। তবে এর ইন্টারনাল যে মাইক্রোফোন, এইটার কোয়ালিটি আমার কাছে খুব আহামরি বা টপ নচ লেভেলের মনে হয়নি, বা একেবারে সব জায়গায় কাজ চালাতে পারবেন এমন না। যদি একটু নয়েজ কম টম হয়, মানে খুব বেশি নয়েজ এরিয়া না হয়, তাহলে এর সাউন্ড পোস্ট প্রসেসিং এ নিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। কিন্তু খুব একটা নয়েজি জায়গায় গেলে পরে খুব দারুণ একটা সাউন্ড এটা প্রোভাইড করতে পারে না। আর এর ইনবিল্ট যে স্পিকারটা রয়েছে এটাও অনেক বেশি ডিস্টরশন দেয়, সেই জায়গাটাও ভালো লাগেনি। তবে এই স্পিকারের তো আসলে তেমন কোনো প্রয়োজন নেই, মাঝে মাঝে চেক করার জন্য যে আসলে সাউন্ড ঠিকভাবে আসছে কিনা, জাস্ট ওইটুকুর জন্য হলে ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে আমরা একটু ভিতরের দিকে ডাইভ দিই। এখানে যে সেন্সরটা রয়েছে বলছিলাম সনির IMX386, এই সেন্সরটার অ্যাপারচার হলো গিয়ে f1.8, আর এটা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারে 5K 30 FPS এ, 4K 30 FPS এও রেকর্ড করতে পারবেন, 1080p তেও রেকর্ড করতে পারবেন। তবে 4K এর বেলায় 60 FPS পেলে আমার মতো অনেকেই বেশি খুশি হইতেন, যে বিষয়টা আমি মিস করছি আসলেই। বাট হ্যাঁ, স্ট্যাবিলিটি আবার মোটামুটি ভালোই কিন্তু এই ক্যামেরায় 6 অ্যাক্সিস জাইরো স্ট্যাবিলিটি দিচ্ছে এখানে। দ্যাটস ওয়াই আপনি হ্যান্ডহেল্ড ভিডিও শুট করতে পারবেন, এবং সেটা আপনি ভ্লগিং করেন নিজস্ব বা নর্মালি কোনো শুট করেন, কাজ মোটামুটি চলবে। একেবারে অ্যাকশন ক্যামেরা লেভেলের ওই লেভেলের আসলে স্ট্যাবিলিটি পাবেন না, কারণ ওগুলোর ক্ষেত্রে অনেক বড় একটা ফ্রেম থাকে। চাইলে EIS ব্যবহার করে আরও বেশ কিছুটা স্মুথ করা সম্ভব হয় বা স্টেবল করা সম্ভব হয়, যে জিনিসটা এখানে একটু কমতি পাবেন। যদিও এই ক্যামেরাটার ফিল্ড অফ ভিউ অনেক এক্স্যাক্টলি ঠিক কত আমি সঠিক করে বলতে পারছি না, তবে যথেষ্ট বেশ বড়সড় একটা
ওয়াইড ভিউ দিতে পারছে কিন্তু এটাও। আর যখন কিন্তু আপনি হাতে নিয়ে শুট করবেন তাতে আপনার ফেসেস মোটামুটি আসবে, মানে ওই ক্রপ হয়ে যাচ্ছে এরকম কোনো সমস্যা নেই। প্লাস এটার ফোকাল লেন্থ কিন্তু 3.95 মিলিমিটার, বেশ কাছ থেকে শুট করা যায়। আর মোটামুটি কাছ থেকে কোনো কিছু যখন ভিডিও টিডিও নেবেন বা ছবি তুলবেন, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস কিছুটা পাওয়া যায়। এতক্ষণ ধরে অনেকেই নিশ্চয়ই এটা জানার জন্য ওয়েট করছিলেন যে এই ক্যামেরাটাতে আপনি একদম ব্যাকগ্রাউন্ড ওই লেভেলের ব্লার করে আসলে শুট করতে পারবেন কিনা। না, ওই লেভেলের তো হবে না, 1.8 রয়েছে, কিন্তু সেন্সর সাইজ তো ছোট, দ্যাটস ওয়াই আপনারা মোটামুটি মানের ব্লার পাবেন, যেমনটা আর কি দেখছেন। ISO 100 থেকে 6400 এবং এই ক্যামেরায় 16x ডিজিটাল জুম করা যায়। তো ডিজিটাল জুম করে তো আসলে লাভ নেই, অপটিক্যাল জুম থাকলে কাজে দিত, কিছুটা থাকলে সুবিধা হতো। আপনার খুব বেশি প্রয়োজন হলে অল্প কিছুটা জুম করে এর ফুটেজ কাজে লাগাতে পারবেন বা ছবি তুলতে পারবেন। এখন আসে যদি ছবি বা ভিডিওর কোয়ালিটিতে, ফার্স্ট অফ অল এটাতে কিন্তু আপনারা 80 মেগাপিক্সেল মোডেও ছবি তুলতে পারবেন, অন্যদিকে 8 মেগাপিক্সেল সর্বনিম্ন, সেখানেও ছবি তোলা যাবে। 80 মেগাপিক্সেল মোডে গেলে ছবিগুলোর সাইজটা বড় হয়ে যায় এবং রেজলিউশন বাড়ছে, এটা আপনি বুঝতেই পারছেন। তো ছবি যেটা হয় যা দেখলাম অটো মোডে তোলাই ভালো এবং সেক্ষেত্রে আউটডোরে বেশ ব্রাইট ছবি দিতে পারে। হিউম্যান স্কিনে একটু আলাদা প্রায়োরিটি দেয় মনে হলো, মানে ক্যামেরা যে বিষয়টা আমরা স্মার্টফোনের ক্ষেত্রে দেখি নর্মালি, আমার কাছে এখানেও মনে হলো স্কিনটা একটু বেশি ব্রাইট করে প্রেজেন্ট করে আর কি, এরকম একটা ব্যাপার আছে। হোয়াইট ব্যালেন্সে কিছুটা ইস্যু আছে। ডাইনামিক রেঞ্জ যেমনটা দেখছেন আপনারা, শ্যাডো এরিয়া, হাইলাইট এরিয়া মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করছে। যদি আমাকে বলেন এই প্রাইস পয়েন্টের যে স্মার্টফোন পাওয়া যায় 15,000 টাকার মধ্যে, হ্যাঁ তাদের থেকে এটার ক্যামেরার ছবির কোয়ালিটি বেশ ভালো। ম্যাক্সিমাম ক্লিকে আপনারা বেটার রেজাল্ট দেখবেন, কারণ ওইটাতে স্মার্টফোন তার উপরে ক্যামেরা বসানো হয়েছে, বাট এটা একটা ডেডিকেটেড ক্যামেরা। তো আপনারা অবশ্যই 20,000 টাকা প্রাইস পয়েন্ট বা 25,000 টাকার ফোনের চাইতেও বেটার ছবি পাবেন ম্যাক্সিমাম ক্লিকেই এটা থেকে, ডিলাইট কন্ডিশনে অন্তত। তবে লো লাইট এরিয়াতে অনেকটা সফট করে ফেলে, গ্রেইন নয়েজ দুটোই আসে। হ্যাঁ, লং এক্সপোজারেও ছবি তুলতে পারবেন, তবে ক্যামেরা সুপার স্টেডি ভাবে রাখতে হবে, এমনকি যার ছবি তুলছেন তাকেও স্টেডি থাকতে হবে, সেটা মানুষ হোক কিংবা ঘরবাড়ি হোক। এবার যদি ভিডিওতে আসি, অবশ্যই হ্যাঁ আপনি 5K তেও রেকর্ড করতে পারবেন। 5K 30 fps কিছুটা জিটারিং আছে এবং ওভার শার্পেনিং এর একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে, বরং আপনারা 4K 30 fps নিয়ে আরো বেশি সন্তুষ্ট থাকবেন বলেই মনে হয়েছে। সেই ক্ষেত্রে স্টেবিলিটিও ভালোভাবে কাজ করে, একই সাথে ভিডিওতে ডিটেলও ভালো রয়েছে, শার্পনেস ডিটেল অন পয়েন্টে আছে, কালার কিছুটা ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, একেবারে ন্যাচারাল যে কালার ওটা আপনি পাবেন না। তাছাড়া এটাতে কিন্তু কোনো ধরনের লগে শুট করার সুবিধা নেই, থাকার কথাও নাই প্রাইস ব্র্যাকেটে। তবে আপনারা একেবারে ন্যাচারাল কালারও পাবেন না, তার থেকে একটু বুস্টেড টাইপের কালার দেখবেন এখানে। 4K 30 fps এর ভিডিও যথেষ্ট স্টেবল, হ্যান্ডহেল্ড শুট করলেও সেই ভিডিও আপনি কাজে লাগাতে পারবেন। যদি জিজ্ঞাসা করেন ভাইয়া এটাকে যদি আমরা অ্যাকশন ক্যামেরার সাথে কম্পেয়ার করি, এরকম সিমিলার প্রাইস পয়েন্টে তো ওদেরই অ্যাকশন ক্যামেরাও রয়েছে, সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এইটার ভিডিও আর অ্যাকশন ক্যামেরার ভিডিও একরকম হবে না। অ্যাকশন ক্যামেরার ভিডিও আরো বেশি ওয়াইড এবং ওইটা ভ্লগিং ক্যামেরার মতো ভাইব আসলে ভাবে দেয় না, বাট এইটার ভিডিও বরং একটা ভ্লগিং ক্যামেরার মতো ভাইব দিতে পারে। যখন আপনি হ্যান্ডহেল্ড নিজেকে শুট করছেন আর কি, তখন কিন্তু একটা প্রপার ভ্লগিং ক্যামেরার মতোই ফিল পাবেন। আচ্ছা, এত কথা দিয়ে কাজ নেই, চলেন আমরা একটু ভ্লগিং করে দেখি। রাইট নাও আমি হ্যান্ডহেল্ড ভিডিও শুট করছি, স্ক্রিন টোন এমন, আমার স্কিনের একটু ওয়ার্মিশ টোন দেখা যায়, বাট আমি চাইলে এটা দিয়ে ব্লগ করতে পারবো। সত্যি বলতে ডেলাইট কন্ডিশনে এর ভিডিও আপনাদের ভালো লাগবে এবং সেগুলো খুব সহজেই কাজে লাগানো যেতে পারে। যারা একেবারে ব্লগিং শুরু করতে চাচ্ছেন বাট মোবাইল দিয়ে না, চাচ্ছেন এই ক্যামেরা দিয়ে শুরু করবেন, তারা কিন্তু ওইভাবে দেখতে পারেন। সত্যি বলতে প্রপার লাইটিং কন্ডিশনে বা আমি বলবো আউটডোরে, ব্লগিং ক্যামেরা যেহেতু আউটডোরে শুট করা হবে, ডেলাইট কন্ডিশনে যদি শুট করেন আপনি এর ফুটেজ খুব সহজে কাজে লাগাতে পারবেন। আপনি যদি একদমই বিগিনার হয়ে থাকেন যে আপনি ব্লগিং শুরু করতে চাচ্ছেন বাট আপাতত আপনি একটা ক্যামেরা দিয়ে শুরু করবেন, আপনি মোবাইল দিয়ে শুরু করতে চাচ্ছেন না, তাহলে কিন্তু আমার মনে হয় এটা দিয়ে শুরু করা যেতে পারে। ইভেন আমরা এরকম সেটআপে এই যে আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে আমরা একটু শুট নিয়ে দেখছি আসলে কি অবস্থা। অলরাইট, এই মুহূর্তে আমরা যে ভিডিওটা দেখছি, যে ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছেন আর কি আপনি, এটা রেকর্ড করা হয়েছে ZV-200 দিয়ে, SDCAM ZV-200। আমরা এখানে একটা ফ্লিকার লক্ষ্য করছি, আর যে সাউন্ডটা পাচ্ছেন সরাসরি কিন্তু এই ক্যামেরার বডির যে মাইক্রোফোন ওটা থেকেই পাচ্ছেন। এখন এই ফ্লিকারটা আসার কথা না, আমরা তো ওই বড় ক্যামেরা দিয়ে রেকর্ড করি যেটাতে আমাদের রেকর্ড হয় রেগুলার, অন্য কোনো ক্যামেরাতে আমরা দেখি না, বাট এই ক্যামেরাটাতে আমরা ফ্লিকার করতে দেখছি। 4K 30 fps এ রেকর্ড হচ্ছে রাইট নাও। আর এই ক্যামেরাটা সবচাইতে কমতির যে জায়গাটা আমার কাছে মনে হয়েছে, আলাদা মাইক্রোফোন আমরা ব্যবহার করতে পারছি না, এটা মানে খুবই দুঃখজনক। একটা বিষয় হয়তো খেয়াল করছেন, লাইট ব্যালেন্সটা করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছে, এই ফেসটা একটু বেশি ব্রাইট করে ফেলছে আর কি, হাত ইভেন এই আর কি। অটো মোডে রেকর্ড হচ্ছিল, এই ব্যাপারটা আপনি যদি ম্যানুয়াল মোডে নিয়ে নেন তাহলে কিছুটা কন্ট্রোল করা সম্ভব। একটা বিষয় হয়তো প্রত্যেকটা ভিডিওতে খেয়াল করছেন, ইনডোর আউটডোর ফেসকে একটু আলাদাভাবে প্রায়োরিটি দিচ্ছে, এবং যেগুলো আমরা চাইনিজ স্মার্টফোনগুলোতে দেখি যে ফেসটা একটু ব্রাইট করে প্রেজেন্ট করে, এইখানে ওরকম একটু প্রবণতা আছে। তবে এটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে আর কি। আচ্ছা, এবার চলো একটু স্মার্টফোনের সাথে কম্পেয়ার করে দেখি আমরা সাইড বাই সাইড, বাট আপনারা কমেন্ট করে জানাবেন এখানে ফোন উইনার নাকি আসলে ক্যামেরা উইনার। এবারে ব্যাটারির পালা।
সেই জায়গায় আসলে কতটুকু টিকবে। 800 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে, ব্যাটারিটা ডিটাচেবল, আপনি চাইলে বের করতে পারবেন। আর এই ব্যাটারি দিয়ে ওরা ক্লেম করে 70 থেকে 80 মিনিট আপনি রেকর্ড করতে পারবেন। তবে ওরা টেস্ট করে কিন্তু মিনিমামে 1080p-তে। আপনি যখন 4K বা 5K-তে রেকর্ড করবেন তখন কিন্তু ব্যাটারি আরো বেশি বার্ন করবে। 50 থেকে 60 মিনিটের মতো আসলে ব্যাকআপ পাবেন আপনি সর্বোচ্চ, এর বেশি পাবেন না। তো ব্যাটারি এক্সট্রা নিয়ে নিতে পারলে বরং বেশি ভালো হবে। যারা একটু লং টাইম শুট করার প্ল্যান করেন তাদের জন্য ওটা আসলেই লাগবে। আপনারা যারা কিনবেন অবশ্যই পিসি হাউসে যোগাযোগ করবেন, ওরা নিশ্চয়ই আপনাদেরকে এই ব্যাটারির ব্যবস্থাও করে দিতে পারবে। সব মিলে যা বোঝা যায় এই ক্যামেরাটা একেবারেই বিগিনারদের জন্য। অলরেডি আপনার একটা ক্যামেরা এক্সিস্ট করে তাদের এটা না কেনাটাই উচিত হবে। বেশ কিছু কনসার জায়গা রয়েছে। ফার্স্ট অফ অল এখানের যে সেন্সরটা রয়েছে এটা অনেক ছোট, খুব বড় কিছু না, লো লাইটে স্ট্রাগল করবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত এটার ইনবিল্ট মাইক্রোফোন কোয়ালিটি আমার কাছে টপ নচ লেভেলে লাগেনি। তৃতীয়ত এটাতে কিন্তু ওরা একটা 3.5 mm জ্যাক দিতে পারতো, যার মাধ্যমে আমরা সব ধরনের মাইক্রোফোনে খুব সহজে ব্যবহার করতে পারতাম। আরেকটা বিষয় বলা হয়নি, এটার সাথে যে ইনবিল্ট ফ্ল্যাশ লাইটটা রয়েছে এইটার কোয়ালিটি খুব আহামরি লেভেলের না আর কি। প্লাস ব্যাটারি ব্যাকআপটা আমি আরেকটু বেশি আশা করছিলাম। আপনাদের কাছে ক্যামেরাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।